বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের আলোচনা শেষ করেছি। আজকে আমি তোমাদের আরেকটি অধ্যায়, নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়, এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব। এবং এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সেটি হলো দুর্নীতি। আজকে আমি দুর্নীতির উপরে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। তো দুর্নীতি সম্পর্কে আমরা কম বেশি সবারই আমাদের ধারণা আছে। দুর্নীতি এটি মানব সভ্যতার জন্য একটি চরম অভিশাপ বলা চলে। সমাজ এবং রাষ্ট্র উন্নয়নের জন্য সর্বোচ্চ প্রতিবন্ধক। একটা রাষ্ট্র এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা সমাজ উন্নয়ন করার ক্ষেত্রে দুর্নীতি একটি অন্যতম প্রতিবন্ধক হিসাবে কাজ করে। মানব সভ্যতার সূচনা থেকে বিভিন্ন সময়ে এই দুর্নীতি নামক ব্যাধির প্রচলন হয়ে আসছে। এটি আগেও ছিল, এখনো আছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রশাসনের সকল স্তরে ধনী বণিক শ্রেণী সহ সমাজের সুবিধাভোগী উচ্চ স্তরে এর প্রসারটা বেশি, এবং এটি বর্তমানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। একজন সচেতন নাগরিক হিসাবে দুর্নীতির কারণ কি এবং এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে আমাদের প্রতিটি নাগরিকের জানা প্রয়োজন। দুর্নীতি শব্দটি এটি নেতিবাচক। এটি একটি ইতিবাচক শব্দ থেকে এসেছে। ইতিবাচক শব্দটা হলো নীতি, আর সেই নীতিটা নীতি শব্দের সাথে যখন খারাপ কর্মকাণ্ড চলে, অর্থাৎ নীতি বিরুদ্ধ কাজ চলে, তখন সেটা হয়ে যায় দুর্নীতি। অর্থাৎ নীতি বিরুদ্ধ আচরণ, অসদাচরণ বা নীতিহীনতা, এটিকে আমরা দুর্নীতি বলতে পারি। ইংরেজিতে এর প্রতিশব্দ হলো করাপশন। তাহলে দুর্নীতি বলতে নীতি বা আইন বিরুদ্ধ কাজকে বোঝানো হয়ে থাকে সহজ অর্থে। এবং দুর্নীতির পুরনো সুনির্দিষ্ট সংজ্ঞা বা ব্যাখ্যা আমরা বলতে পারি না, কারণ নানা উপায়ে, নানান দেশে নানান ধরনের নানা উপায়ে এই প্রক্রিয়াটি হয়ে থাকে। তো ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যদি কোনো পক্ষ তার একক অথবা অপর পক্ষ বা পক্ষসমূহের যৌথ আর্থিক অথবা বৈশ্বিক স্বার্থ লাভের উদ্দেশ্যে অন্য কোনো পক্ষ বা পক্ষসমূহের ক্ষতি সাধনের জন্য আইন পরিপন্থী কাজে লিপ্ত হয়, তাহলে ওই কাজকে দুর্নীতি বলে।
অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে দুর্নীতি সম্পর্কে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে নিজ ক্ষমতা, অর্থপ্রাপ্তি বা কোনো অবৈধ সুযোগ সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে অসৎ বা কোনো অসঙ্গত কাজে ব্যবহার করাকে দুর্নীতি বলে। রাজনৈতিক ও সরকারি প্রশাসনে দুর্নীতি বলতে সাধারণত আমরা ঘুষ লেনদেনকে মনে করে থাকি। তাহলে সরকারি ও রাজনৈতিক প্রশাসনে দুর্নীতি বলতে ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন, প্রভাব বা ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে অফিস আদালতকে ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য অপব্যবহার করাকেই দুর্নীতি বলে থাকে। অর্থাৎ এখানে প্রভাবশালীদের একটা প্রভাব কাজ করে, সরকারি অফিস আদালতের নীতিবিরুদ্ধ কাজ চলে, নিজেদের অথবা অপর পক্ষকে সুবিধা লাভ করার উদ্দেশ্যে যখন অফিস আদালতকে ব্যবহার করা হয় বা অফিস আদালতের উপর প্রভাব বিস্তার করে বিশেষ গোষ্ঠী বা পক্ষকে সুযোগ সুবিধা প্রদান করা হয়, সেটি হতে পারে লেনদেনের মাধ্যমে কিংবা প্রভাব খাটানোর মাধ্যমে কিংবা বল প্রয়োগের মাধ্যমে, সেটিকেই দুর্নীতি বলা যায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অভিমত দুর্নীতি সম্পর্কে, এই প্রতিষ্ঠানটি একটা রাষ্ট্রের, বিশেষ করে আমাদের বাংলাদেশেও, সারা ওয়ার্ল্ডে এবং আমাদের বাংলাদেশেও একটা রাষ্ট্রের সরকারের শাসন ব্যবস্থার উপর, দুর্নীতির উপর, অনিয়মের উপর, নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের উপর তারা জরিপ চালিয়ে থাকে। তাদের অভিমত হলো, ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য গণপ্রশাসনের অপব্যবহারকে দুর্নীতি বলা হয়। ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য গণপ্রশাসনের অপব্যবহারকে দুর্নীতি বলা হয়। দুর্নীতির মাধ্যমে যারা দুর্নীতিবাজ তারা লাভবান হলেও সামগ্রিকভাবে একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা বিরাট ক্ষতির সম্মুখীন হয়। একটা রাষ্ট্রের সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার উপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই এই ধরনের একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য, সুশাসনের জন্য, নাগরিক জীবনের সমৃদ্ধতার জন্য এই দুর্নীতি বিরুদ্ধে বা দুর্নীতি থেকে প্রতিটি নাগরিককে সরে আসা প্রয়োজন, বা এই ক্ষেত্রে প্রত্যেককে এর বিরুদ্ধে এগিয়ে আসার প্রয়োজন। সুতরাং সরকারি বেসরকারি সকল পর্যায়ে ঘুষ প্রদান, বল প্রয়োগ বা বিধি প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিবিশেষের বিশেষ সুবিধা বা অসঙ্গত আচরণকে দুর্নীতি বলে আখ্যায়িত করতে পারি আমরা। কেন দুর্নীতি করে? কেন মানুষ দুর্নীতিতে আকৃষ্ট হয়? কেন মানুষ দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন? এই ক্ষেত্রে নানাবিধ কারণ আছে। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে, আমাদের বাংলাদেশেও সমাজ, রাজনীতি, অর্থনীতি সহ জীবনযাত্রায় প্রায় সকল ক্ষেত্রে দুর্নীতি বিরাজমান। 2001, 2, 3, 4, 5 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশ দুর্নীতিতে প্রথমে বিশেষ করে 1 নম্বর 2 নম্বরের মধ্যেই অবস্থান করেছিল। বর্তমানে বাংলাদেশে দুর্নীতি আছে।
তবে এই দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্র বা সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে দুর্নীতির মাত্রা অনেকটা হ্রাস পাচ্ছে সরকারের দৃঢ় পদক্ষেপের মাধ্যমে। দুর্নীতির মাত্রা বা সূচকে আমাদের অনেকটা আমরা উন্নতির দিকে এগিয়ে গিয়েছি। এর অন্যতম কারণ সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা। একটা রাষ্ট্রে যদি প্রতিটা নাগরিকের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বা সামাজিক মূল্যবোধের অবক্ষয় থাকে এবং ক্ষমতা গ্রহণ বা রাষ্ট্রীয় ক্ষমতা লাভের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে এবং রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে যেটি নির্বাচনের মাধ্যমে হয়, সে নির্বাচনে প্রচুর অর্থ বিনিয়োগের কারণে একটা রাষ্ট্রে জনগণের নৈতিক বা গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। এবং সেখান থেকে যেমন একজন প্রার্থী নির্বাচনে যদি কোটি কোটি টাকা খরচ করেন, স্বাভাবিকভাবে তিনি নির্বাচিত হওয়ার পর তার সেই অবৈধভাবে বা নীতিবিরুদ্ধ কাজ করে তিনি সে অর্থ সংগ্রহ করার কাজে লিপ্ত হবেন, যেটিকে আমরা দুর্নীতি বলতে পারি। বিভিন্ন সময় আমাদের বাংলাদেশেও বিভিন্ন সময় সামরিক শাসন এসেছেন। সামরিক বাহিনী তার ক্ষমতায় টিকে থাকার জন্য যে আমলাতান্ত্রিক প্রশাসন আছে তাদেরকে ব্যবহার করেছেন এবং সেই ক্ষেত্রে দুর্নীতি বাংলাদেশে বিভিন্ন সময় মাথা ছেড়ে দিয়ে উঠেছে। লোভ, লালসা বা উচ্চ বিলাসীও একজন ব্যক্তিকে বা একজন প্রশাসককে বা একজন দায়িত্বশীল ব্যক্তিকে দুর্নীতিতে আকৃষ্ট করে। ক্ষমতার মোহ অথবা রাতারাতি সমৃদ্ধ বা বিত্তশালী হওয়ার লোভ লালসায় যখন একজন মানুষের মধ্যে কাজ করে, তখন সে দুর্নীতিতে আকৃষ্ট হয়ে যায়। এবং সে যদি মনে করে সে অসৎ উপায়ে, অবৈধ উপায়ে তার সম্পদ সংগ্রহ করার সুযোগ আছে, তখন সেই তার নীতিবিরুদ্ধ বা মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে তিনি নীতিবিরুদ্ধ তখন কাজে আকৃষ্ট হয়ে পড়েন। তাছাড়া একটু আগে যেটা বলেছিলাম, আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় সেনাবাহিনীর উচ্চ বিলাসিতা, রাজনৈতিক বিলাসিতা মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছে এবং দুর্নীতির মাত্রা বাড়িয়ে দিয়েছেন। ধর্মীয় মূল্যবোধের কারণেও দুর্নীতির একটা দেশের দুর্নীতির প্রসার ঘটে। কারণ অবৈধ উপায়ে বা অসৎ উপায়ে অর্থ উপার্জন করা যে ধর্মীয়ভাবে একটি মারাত্মক অপরাধ, গুনার কাজ, এবং এই অন্যায় বা গুনার কাজ সম্পর্কে বা এই ধরনের কাজ থেকে ফিরে আসতে হলে অবশ্যই তাকে ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় বিধিবিধান অনুসারী হতে হবে। কিন্তু যখন তার মধ্যে ধর্ম কাজ করে না, কোনো ধর্মীয় মূল্যবোধ কাজ করে না, তার মধ্যে ইহকাল পরকাল, আল্লাহ ভীতি, ধর্মীয় শাস্তি, এগুলো যখন তার মধ্যে কাজ করে না, তখন স্বাভাবিকভাবে সে দুর্নীতি থেকেও তার ফেরার কোনো সুযোগ থাকে না বা মন মানসিকতা তৈরি হয় না। সহজেই সে অবৈধ উপায়ে
বা দুর্নীতির মাধ্যমে সে অর্থ আত্মসাতের কাজটুকু সে করতে থাকে। সুতরাং একটা জনগোষ্ঠীর মধ্যে যদি ধর্মীয় শাসন, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় বিধিবিধান কাজ করে, তখন সে কখনোই অবৈধ উপায়ে বা অন্যায়ভাবে বা নীতিবিরুদ্ধ কোনো কাজে সে আকৃষ্ট হবে না। তাছাড়া দারিদ্রতাও একটি অন্যতম কারণ। যখন একজন ব্যক্তি তার আয় অনুযায়ী যখন তার পারিবারিক ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না বা আর্থিক অভাব অনটন অসচ্ছলতার কারণে তাকে জীবনযাপন করতে হয়, তখন অনেক সময় বাধ্য হয়ে সে অন্য উপায়ে অর্থ উপার্জনের চেষ্টায় লিপ্ত হয়ে পড়ে, যেটাকে আমরা দুর্নীতি বলি। তো এটি আমাদের বাংলাদেশের মতো একটি অনুন্নত রাষ্ট্রে একটি অন্যতম কারণ। বাংলাদেশের বিভিন্ন যে পেশাজীবী মানুষগুলো আছে, সে মানুষগুলো সমাজের স্বাভাবিক উপায়ে তাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অস্বাভাবিক উপায় অবলম্বন করে তারা অর্থ উপার্জন করার চেষ্টা করে, যার ফলে আমাদের বাংলাদেশের মতো দেশে সমাজে দুর্নীতির প্রসার ঘটেছে। অপর্যাপ্ত বেতন এবং পারিশ্রমিক, আসলে বাংলাদেশের বর্তমান সময়ের আগে অর্থাৎ বর্তমানে কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো খুব ভালো। যে বেতন কাঠামো আছে তাতে করে তার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আর্থিক জীবন সচ্ছলভাবে নির্বাহ করা সম্ভব। কিন্তু তার আগে বাংলাদেশের বেতন কাঠামো ছিল খুবই দুর্বল। এই বেতন কাঠামো দুর্বল হওয়ার কারণে চাহিদার তুলনায় অর্থাৎ প্রত্যেকের একবারে অপর্যাপ্ত ছিল। ফলে তারা বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য অর্থ আত্মসাৎ, ঘুষ, বিকল্প কোনো অর্থ উপার্জনের চেষ্টা করে। বাংলাদেশের স্বল্প বেতনভুক্ত যারা কর্মচারী, তাদের মধ্যে দুর্নীতির প্রসারতা একটু বেশি। আরেকটা অন্যতম কারণ বেকারত্ব। বেকারত্ব দূরীকরণের জন্য অনেক অবৈধ উপায়ে অর্থ উপার্জন, সরকারি অর্থ আত্মসাৎ বা ক্ষমতা অপব্যবহারের জন্য চাকরিচ্যুত বা বিচারের সম্মুখীন করার ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থাপনার যথেষ্ট অভাব রয়েছে, যার কারণে দুর্নীতির মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি থাকবে, দুর্নীতি প্রতিরোধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা সদিচ্ছা যদি না থাকে, সরকারের আইন যদি বাস্তবায়ন না হয়, তাহলে দুর্নীতি বৃদ্ধি পাবে। আর একটা দেশে যদি অসম অর্থনৈতিক প্রতিযোগিতা থাকে, ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, সেক্ষেত্রেও একটা দেশে দুর্নীতির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতির মাধ্যমে তারা তাড়াতাড়ি ধনী হওয়ার চেষ্টারত হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে দুর্নীতি কী কী কারণে হতে পারে সে বিষয়ের উপর আলোচনা করেছি। এই দুর্নীতি থেকে বের হয়ে আসার কী পন্থা অবলম্বন করা যায়, সেক্ষেত্রে আগামী ক্লাসে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।